আচ্ছা, জ্যোতিষের ব্যাপারে রেকর্ড করা এটা আমার প্রথম ভিডিও। এটা আপাতত ট্রায়াল হিসাবেই করছি, যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আপলোড করব। আচ্ছা, তো আমি ঠিক করেছি দীর্ঘ 3-4 বছর বা আরও বেশি সময় ধরে চর্চা করতে করতে মোটামুটি একটা ধারণা হয়েছে আমার। সেই ধারণা অনুযায়ী অনেককে আমি অনেকবারই গোষ্ঠী বিচার করে দিয়েছি, প্রায় অনেক লোকেরই। হয়তো এতদিন অবধি বিচার করলে হয়তো 500 জন হয়ে যাবে। তো সেগুলো অনেকটাই যাকে বলে অ্যামেচার হিসেবে, তো শখের জন্য করা। এখন সেটা আস্তে আস্তে একটু প্রফেশনাল পুশ দিতে চাইছে, তাই ভিডিওটা শুরু করছি। তো আমি এবার থেকে কি করব, প্রত্যেক দিন চেষ্টা করব একটা করে কুষ্টি। আমার কাছে অলরেডি অনেকের কুষ্টি বিচার করেছিলাম, তাদের কিছু ডিটেলস রয়েছে, সেই অনুযায়ী নাম প্রকাশ না করে শুধু জন্মের তারিখ, সময় এগুলো বলে আমি শুরু করব, যাতে সে বুঝতে পারে যে এটা তার। আর এইভাবে তার ব্যাখ্যাটা আমি করে দেবো তার কুষ্টি অনুযায়ী। আর তারপরে এবার যারা যারা যদি কেউ আরও ইন্টারেস্টেড হয় এই ভিডিওগুলো দেখে, যে তারাও তাদের কুষ্টি বিচার করাতে চায় বা জানতে চায়, তাহলে তারা তাদের জন্মের ডিটেলস, কবে কখন কোথায়, এই 3টে জিনিস লাগে বেসিক্যালি। কবে জন্মেছে, এক্স্যাক্ট ডেট, এক্স্যাক্ট টাইম আর প্লেস, এই 3টে জিনিস যদি ঠিকঠাক লিখে দিতে পারে আমি তার কুষ্টিটাও বিচার করে দেবো। আর সে যদি নাম প্রকাশে ইচ্ছুক হয় সে লিখে দিতে পারে, যদি অনিচ্ছুক হয় সেটা লিখে দিতে পারে, আমি সেই মতোই তারটা ভিডিওতে বলবো। তো আজকেরটা শুরু করি। আজকে যেটা আমি শুরু করছি, ইনি আমার পরিচিত একজন। তো ইনিশিয়ালি তো আমার পরিচিত যাদের কুষ্টিগুলো আমার কাছে অলরেডি সেভ আছে, সেইগুলোই আমি নিয়ে শুরু করছি। তারপর আস্তে আস্তে বাইরে থেকেও যারা কমেন্ট করবে, লিখবে, আমি তাদেরগুলো একটা একটা করে ধরব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কুষ্টি আমি শেখানোর দিকে যাব না, কেন শেখানোর ভিডিও প্রচুর লোক দিচ্ছে, শেখাচ্ছে, প্রচুর ভালো ভালো শিক্ষার্থী আছে, এই টিচার আছে, শিক্ষক আছেন, কিন্তু আমি বেসিক্যালি নিজেকে শিক্ষার্থী মনে করি জ্যোতিষের। আমি সেই শিক্ষক হওয়ার জায়গায় পৌঁছাইনি, বা আমি চেষ্টাও করছি না ওই দিকে যাওয়ার। আমি শিক্ষার্থী এবং চিরশিক্ষার্থী হয়তো থাকব। তো এখানে আমরা একটা যেটুকু আমি শিখেছি সেই দিয়ে বিচার করার চেষ্টা করছি। এখানে এটাকে যেটা হচ্ছে, কুষ্টিটা যারা একটু আধটু জানে তারা হয়তো দেখে বুঝতে পারছে। তাছাড়াও বলছি আমি, এটা হচ্ছে কন্যা লগ্নের ঘর। এখানে 12টা ঘর আছে। এই 12টা ঘর বেসিক্যালি কিছু না, 12টা রাশির ঘর। আমাদের পঞ্জিকাতে অনেক সময় দেখা যায় যে 12টা রাশির যে ছবিটা দেওয়া থাকে, ঠিক সেই 12টা রাশির 12টা ঘর। এবং যে ঘরে আমার লগ্ন পড়ে সেই ঘরটাকে 1 নম্বর ঘর ধরা হয়। তো 1 নম্বর ঘর থেকে শুরু হয়, সেই ঘরটাকে 1 ধরে। এখানে 1 নম্বর যে ঘরটা বা লগ্ন যে ঘরে স্থাপিত, সেটা হচ্ছে কন্যা লগ্নের ঘর। তো কন্যা লগ্নের ঘর থেকে শুরু করছি। কন্যা লগ্ন, আর চন্দ্র যেহেতু আছে নিজের স্বরাশিতে, কর্কট রাশিতে, তাই কন্যা লগ্ন কর্কট রাশি। এখন কন্যা লগ্ন হচ্ছে বুধের লগ্ন, তাই বুধ হচ্ছে লগ্নাধিপতি। তো বুধ এখানে ডিসাইড করবে যে ওভারঅল কুষ্টি থেকে কী রেজাল্ট পাওয়া যাবে। বুধ হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্ল্যানেট এক্ষেত্রে। এবার এনার যে কুষ্টিতে দেখা যাচ্ছে, প্রথম ঘর লগ্নের ঘর, শুধু লগ্ন আছে, আর কেউ নেই, অন্য কোনো গ্রহ নেই, তাই প্রথম ঘর ফাঁকা। প্রথম ঘর হচ্ছে স্বয়ং ফাঁকা। দ্বিতীয় ঘর ধন কুটুম বাণীর ঘর, সেইখানেও ফাঁকা। তো এই মুহূর্তে আমি সেখানে যাচ্ছি না, দৃষ্টি দিয়ে পরে বিচার করবো, আগে আমি সেই ঘরে কে বসে আছে এটা বিচার করছি। তৃতীয় ঘর পরাক্রমের ঘর, বাধাবিঘ্নের ঘর, ছোটো যাত্রার ঘর, সেটাও ফাঁকা। চতুর্থ ভাব আছে বৃহস্পতি এবং শনি, দুজনই ভীষণ ইম্পর্টেন্ট গ্রহ, ভীষণই একটা ওয়েটেজ রাখার গ্রহ, ভীষণ পাওয়ারফুল গ্রহ। তো এই দুজন একসাথে বসা একটা বিরাট বড় যোগ তৈরি করে ইন ইটসেলফ। আর তারা চতুর্থভাবে বসেছে ভালো ঘর। এখন দেখতে হবে যে বৃহস্পতি এবং শনি এরা কতটা যোগকারক। কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এবং শনি খুবই যোগকারক। কেন না, কন্যা লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। পঞ্চমপতি যেহেতু একটা ভালো ঘর, সে এসে চতুর্থভাবে বসা খুব ভালো। এটা যারা একদম জাস্ট শোনার জন্য জানতে চায় বা ভাগ্য জানতে চায় এই জন্য শুনছে, তারা হয়তো বুঝবে না। যারা টুকটাক চর্চা করে তারা বুঝবে, ঠিক আছে। সবার জন্য বোঝার দরকার নেই, মোটামুটি এইটুকু বুঝতে হবে এখান থেকে যে শনি এক্ষেত্রে খুব ভালো এই লগ্নে। আচ্ছা, এবার বৃহস্পতির কথা বলি। বৃহস্পতিও এই লগ্নে অত্যন্ত ভালো। কেন কি, বৃহস্পতি এখানে স্বরাশিতে বসে আছে। বৃহস্পতি এখানে চতুর্থ এবং সপ্তমপতি।
তো সেখানে চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে চতুর্থভাবে বসা নিজের স্বরাশিতে খুব ভালো যোগ। তো বৃহস্পতি এবং শনি দুজনেই খুব ভালো এবং সেটা স্বরাশিতে বসে আছেন দুজনে। আচ্ছা, এটা আমি আরও ডিটেলসে পরে বলছি। এবার আমি আসি পঞ্চম। পঞ্চম হচ্ছে, আচ্ছা চতুর্থ ভাবটা যেটা বলে দিই, চতুর্থ ভাবটা হচ্ছে ভূমি মাতা বাহনের ঘর। তো চতুর্থ ভাব দিয়ে এখানে যেটা বোঝা যাবে, শনি আর বৃহস্পতি যেহেতু দুজনেই খুব ভালো, ভূমি মাতা বাহন রিলেটেড সব দিক দিয়ে বেনিফিট ইনি পাবেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, এবং আমি এনাকে ব্যক্তিগতভাবে চিনি, তো মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল। ভূমিও এনার যথেষ্ট পরিমাণে থাকবে, এবং সত্যি যথেষ্ট পরিমাণে ভূমি এনার আছে। আর বাহনের দিক দিয়ে সুখ ইনি পাবেন, সেটা ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, এনার বাসভবনে বাহন থাকবে, এনার নিজের বাহন থাকার সম্ভাবনা প্রবল। আচ্ছা, তারপরে আসি পঞ্চম ভাব। পঞ্চম ভাব ফাঁকা, পঞ্চম ভাব সন্তানের ঘর, পঞ্চম ভাব শিক্ষা বিদ্যা চর্চা, পঞ্চম ভাব প্রেম, পঞ্চম ভাব আনসার্টেন গেইনস, এগুলোর ঘর। তো পঞ্চম ভাব ফাঁকা আছে এই মুহূর্তে। আচ্ছা, ষষ্ঠ ভাব দেখছি। ষষ্ঠ ভাবে এখানে আছে কেতু। কেতু হচ্ছে ষষ্ঠ ভাব, হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর। সেখানে কেতু বসা কোথাও না কোথাও রোগ ঋণ শত্রু বাড়াবে, এবং সেটা কীরকমভাবে বাড়াবে, গুপ্ত, মানে রোগ ঋণ শত্রু এমনভাবে আসবে, গুপ্তভাবে আসবে। মানে এমন কিছু রোগ হবে যে রোগটা সহজে ডায়াগনোজ করা যাবে না, যখন অনেকটা বাড়াবাড়ি হবে তখন গিয়ে ধরা পড়বে। কোনো রোগকে উনি হয়তো গাফিলতি করবেন বা আন্ডার এস্টিমেট করবেন, পরে সেটা বড় রূপ নিয়ে ফেলবে, এরকম হওয়ার সম্ভাবনা প্রবল। যেহেতু কেতু এমনই রোগ দেয় শরীরে যেটা প্রথমে ডায়াগনোজ করা যায় না, যখন অনেক বড় রূপ ধারণ করে তখন ডায়াগনোজ ধরা পড়ে। তো এটা হচ্ছে কেতুর গুণ। আরও কিছু গুপ্ত শত্রুও দিতে পারে, যে মুখমিষ্টি সামনে বা হয়তো পরিচিতি আছে, সেভাবে হচ্ছে বন্ধু, কিন্তু আসলে সে পিছনে পিছনে শত্রুতা করে, ভেতরে ভেতরে ঈর্ষা আছে বা চাই আছে। তো গুপ্ত শত্রু দেয় কেতু। আচ্ছা, ঋণও বাড়াতে পারে, কোর্ট কেস লিটিগেশনে জড়াতে পারে, কোর্ট কেস লিটিগেশনে জড়াতেও হয়েছে নাকি জীবনে। আচ্ছা, ষষ্ঠ। এবার যাই সপ্তম। সপ্তম হচ্ছে পার্টনারশিপের ঘর, সপ্তম হচ্ছে বিয়ের ঘর। সেখানে মঙ্গল বসা মানে মাঙ্গলিক করে দেওয়া, কিন্তু মঙ্গল এখানে 0 ডিগ্রিতে আছে। মঙ্গলের ডিগ্রি খুবই অল্প, এই জন্য মঙ্গল এখানে স্ট্রংলি খারাপ ফল দিতে পারছে না, কেন বুধের লগ্নে মঙ্গল এমনি মারক। কিন্তু বুধ যেহেতু এখানে, মঙ্গল যেহেতু এখানে খুব দুর্বলভাবে আছে, 0 ডিগ্রিতে আছে, ফলে কি হচ্ছে, এখানে মঙ্গলের জন্য দাম্পত্যে যেটা অসন্তোষ, নিজেদের মধ্যে অশান্তি বা মনোমালিন্য বা কিছু যদি অশান্তি থাকেও, সেটা সেই প্রবল রূপ নেবে না, যে যাতে সেটা মানে সংসারে ভাঙন ধরানোর মতো প্রবল রূপ নেবে না কখনো। আচ্ছা, তারপরে কিন্তু ওভারঅল এখানে দাম্পত্যের জন্য খারাপ, পার্টনারশিপের জন্য খারাপ, ডেলি ওয়েজেসের জন্য খারাপ। ডেলি ওয়েজেস মানে রুজি রোজগার, রেগুলার যেটা ইনকাম হয় সেই ধরনের ইনকামের জন্য খারাপ এখানে। আচ্ছা, সপ্তম ভাব শেষ। অষ্টম। অষ্টমে আছে লগ্নপতি স্বয়ংগী অষ্টম। তো অষ্টমে লগ্নপতি চলে যাওয়ার জন্য 6, 8 আর 12 এই তিনটে ঘর, ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ, এই তিনটে ভাবকে খারাপ ভাব ধরা হয়। এবার আমি যেটা ব্যাখ্যা করছি এটা হচ্ছে ভৌতিক ব্যাখ্যা, এর একটা আধ্যাত্মিক ব্যাখ্যাও হয়। সেখানে ডিটেলসে গেলে হয়তো দেখা যাবে সব খারাপের পিছনে কিছু না কিছু ভালো আছে, মানুষ কষ্টের মধ্যে দিয়ে আধ্যাত্মিক উন্নতি হয়, সেইগুলোর জন্য হয়তো এই প্লেসমেন্টগুলোকে আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা দিলে হয়তো তার কিছু পিছনে কিছু হিডেন ভালো জিনিসও পাওয়া যাবে, যেমন কিছু সাপে বড় পাওয়া যাবে। কিন্তু সাধারণত মানুষ ভৌতিক দিকটাই যাচাই করতে চায়, এবং সেইভাবেই সে কুষ্টি বিচার করাতে চায়, নিজের জানতে চায় কী করলে তার এই ইহজীবনে বা এই জীবনটা সহজতর হবে, সরল হবে। তো সেই দিক দিয়ে আমি আপাতত বিচার করছি। কেউ যদি তারটা ভৌতিকভাবে আধ্যাত্মিকভাবে জানতে চায়, ভৌতিকভাবে বিয়ন্ড গিয়ে, সেটাও আমি তারটা পরে আলাদাভাবে করতে পারি। তো এক্ষেত্রে যেহেতু আমি ভৌতিক ব্যাখ্যাটাই করতে চাইছি, যেটা যেহেতু সবাই চায় সেটা, তো সেই দিক দিয়ে বলতে গেলে এটা ভালো নয়। লগ্নপতি অষ্টমে যাওয়া খারাপ, কেন অষ্টম ঘর হচ্ছে অ্যাক্সিডেন্টের ঘর, মৃত্যুর ঘর, সিক্রেটের ঘর, ডিপ সিক্রেট, কোনো কিছু গোপন থাকা, এইগুলোরও ঘর। আবার অকাল সায়েন্সেরও ঘর, তন্ত্রমন্ত্রেরও ঘর, যে কোনো জিনিসে খুব ডিপ রিসার্চের ঘর। তো মোস্টলি যেহেতু 6, 8 আর 12 ঘরটাকে খারাপ ধরা হয়, তো এখানে অষ্টমভাবে লগ্নপতি চলে যাওয়াটা খারাপ। আচ্ছা, সঙ্গে কি আছে, বুধ, শুক্র এবং সূর্য। সূর্য এখানে উচ্চস্থ, কিন্তু তাহলেও যেহেতু খারাপ ঘরে থাকার জন্যে উনি সূর্য খারাপ ফলই দেবে, ভালো ফল দেবে না। তো বুধ, শুক্র এবং সূর্য তিনজনই এই ঘরে মোস্টলি ভৌতিক দিক দিয়ে অন্তত খারাপ ফলই দেবে। তো
তো এই দিক দিয়ে কোনো বেনিফিশিয়াল নয়। আচ্ছা, নবম ভাবে যাই। নবম ভাব হচ্ছে সোজা কথা ভাগ্যের ঘর, তো সঙ্গে পিতারও ঘর বলা হয়। তো নবম ভাব যেহেতু ভাগ্যের ঘর এবং ভাগ্যের ঘর ফাঁকা, এখানে কিছু বলার নেই সেই অর্থে। কোনো এবার কোনো অ্যাসপেক্ট থাকলে সেটা আলাদা কথা, কিন্তু ডিরেক্ট কোনো গ্রহ বসে ইম্প্যাক্ট করছে না। আচ্ছা, এবার যাই দশম ঘর। দশম ঘরে কোনো গ্রহ নেই, কিন্তু বৃহস্পতি এবং শনি দৃষ্টি পড়ছে। তো বৃহস্পতি এবং শনি দৃষ্টি পড়ার জন্যে কর্মে কিছু ভালো প্রভাব থাকবে, কিন্তু এইখানে ব্যাপারটা হয়ে যাবে কি, যেহেতু রুজি রোজগারের ঘর, যেটা ডেলি ওয়েজেসের ঘর, সেখানে মঙ্গল একটা মারক গ্রহ বসে আছে, যদিও 0 ডিগ্রিতে। তো সেইখানটা যেহেতু একটা বাজেভাবে হিট হচ্ছে, সেই জন্য কর্মে আরেকটা জিনিস কী হচ্ছে, কর্মাধিপতি, ওনার ক্ষেত্রে লগ্নাপতি এবং কর্মাধিপতি দুজনেই বুধ, মানে দশম ঘরের অধিপতি, তিনি গিয়ে অষ্টমে বসেছে, মানে খারাপই চলে গেছে। তো কর্মাধিপতিও যখন খারাপ ঘরে ঢুকে চলে গেল, ফলে কর্মের দিক দিয়েও, এবং সেটা বুধ যে কিনা ব্যবসার কারক, তো বিজনেসেও ইনি লাইফে বিজনেসই করেছেন, কিন্তু বিজনেসেও সেরকম কিছু ভালো কিছু এস্টাবলিশ করতে পারেননি। বিজনেসেও মোটামুটি যেমন একটা চলছে, চলে যাওয়ার মতো চলেছে, কিন্তু এনার ব্যবসাতেও খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু এস্টাবলিশ উনি করতে পারেননি, কোনো অ্যাকমপ্লিশমেন্ট এনার সেই অর্থে নেই। তো সেটা থাকবেও না, যেহেতু সেটা অষ্টমভাবে চলে গেছে। কিন্তু বৃহস্পতি এবং শনির দৃষ্টি তাহলে কী করবে, বৃহস্পতি এবং শনির দৃষ্টি না কাজটা চালিয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা করবে, বৃহস্পতি এবং শনি দুজনের না মেটেরিয়ালিস্টিকের জিনিসের দিকে ঝোঁক কম দুজনেরই। ফলে এনার কাজটা হবে বেসিক্যালি সোশ্যাল সার্ভিস রিলেটেড, মানে ইনি ওই দিকে ইনক্লাইন থাকবেন, মানে সমাজের জন্য কিছু করব, লোকের জন্য কিছু করব, ভালোর জন্য কিছু করব, সামগ্রিক স্বার্থে কিছু করব, নিজের বেনিফিট, নিজের ব্যবসা, এগুলোতে উন্নতির জন্য কোনো এনার প্রতি এনার সেরকম ঝোঁক বা চেষ্টা বা এনার ভাগ্যে হয়তো সেই জিনিসটা থাকবে না। তাই এই যে বৃহস্পতি শনির দৃষ্টিটা পড়ছে, এটা এনাকে, ইনি কর্মের দিক দিয়ে বিফল নন, কিন্তু এনার কর্মটা বেসিক্যালি যাবে হচ্ছে সামগ্রিক স্বার্থে, হ্যাঁ, কমিউনিটির স্বার্থে, মানে এনার নিজের জন্য, নিজের পার্সোনাল বেনিফিটের জন্য অতটা হবে না। কেন সেইখানে যে বেনিফিট দিত বুধ, যে কিনা ব্যবসারও কারক, ব্যবসা উন্নতি দিত প্রবল, সে চলে গেছে অষ্টম ভাবে। আচ্ছা, দশম ভাব গেল। একাদশ ভাবে আছে চন্দ্র, স্বরাশিতে আছে। একাদশ ভাবটা হচ্ছে ফাটকা লাভ, আনসার্টেন গেইনসেল প্রচণ্ডভাবে ঘর, এবং তার সঙ্গে ছোট রোগেরও ঘর, ছোটোখাটো রোগ। তো আর একটা হয় যেটা বড় ভাই বোনেরও ঘর। তো চন্দ্র এখানে যেহেতু মারক গ্রহ, স্বরাশিতে থাকার জন্য একটা বেনিফিট কী দেবে, এনাকে কিছু ক্ষেত্রে কিছু ফাটকা লাভ দিতে পারে, কিন্তু সঙ্গে ছোটোখাটো রোগও আনবে শরীরে। তো এনার দশায় এনার কিছু লাভ হবে, কিন্তু চন্দ্রের দশাতেই এনার শরীরে ছোটোখাটো রোগ বিয়োগ লেগেই থাকবে। আচ্ছা, এরপর আসছি দ্বাদশ ভাব, শেষ ভাব। সেটা হচ্ছে দ্বাদশ ভাবকে বলা হয় মুখ্যের ঘর, মুক্তির ঘর, স্পিরিচুয়ালিটিরও ঘর, জেলযাত্রার ঘর, বিদেশ সেটেলমেন্টের ঘর, হ্যাঁ, দূরে কোনো জায়গায় সেখানে সেটেল হয়ে যাওয়া জন্মভূমি থেকে তারও। তো দ্বাদশভাবে এনার যেটা আছে, রাহু আছে, কেতুর অপোজিটে সবসময় রাহু থাকে, ঠিক ষষ্ঠ থেকে অপোজিটে আছে দ্বাদশভাবে রাহু। তো রাহু এখানে যেটা করছে, যদিও রাহুর ডিগ্রি প্রচণ্ডই কম, তো রাহু এখানে খুব অল্প ডিগ্রিতে আছে, 28 ডিগ্রি 53 মিনিট, প্রায় 29-30 ডিগ্রি। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, যারা জানেন না তাদের জন্য, গ্রহের ডিগ্রি হয় 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত। বেসিক্যালি একটা সার্কেল তো কমপ্লিট হয়, যে যাকে বলে 360 ডিগ্রিতে। তো এই রাশির যে 12টা রাশিকে 360 ডিগ্রিতে যখন ভাগ করা হয়, তো তখন প্রত্যেকটা ঘরে আসে, প্রত্যেকটা রাশিতে আসে 30 ডিগ্রি করে। তো এই 30 ডিগ্রির মধ্যে, ঠিক যেমন একটা মানুষের ক্ষেত্রে একটা মানুষ ছোটোবেলায় দুর্বল থাকে, এবং বয়সকালে একটু যখন প্রাপ্তবয়স্ক হয় তখন সে স্ট্রং হয়, আবার সে আবার যখন খুব বয়স হয়ে যায়, সে বার্ধক্যে চলে আসে, তখন সে আবার দুর্বল হয়ে পড়ে। গ্রহের ক্ষেত্রেও সেরকম, গ্রহ যখন 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত থাকে দুর্বল থাকে আপেক্ষিকভাবে, 10 থেকে 20 ডিগ্রি পর্যন্ত তুলনামূলকভাবে স্ট্রং থাকে, তার মধ্যে 15 ডিগ্রি হচ্ছে পিক, আর আবার 20 পর থেকে 20 থেকে 30 পর্যন্ত আবার একটু দুর্বল হয়ে যায়। এবার এইটা যত 0-এর কাছাকাছি থাকবে তত দুর্বল, যত 15-এর কাছাকাছি থাকবে তত স্ট্রং। তো এখানে রাহু আছে 28 ডিগ্রি, মানে 30 ডিগ্রির কাছাকাছি চলে এসেছে, মানে কি বার্ধক্যে চলে গেছে।
ফলে রাহু এখানে দুর্বল, তো সেখানে স্ট্রংলি এফেক্ট দেবে না, কিন্তু এখানে এফেক্ট কিছু তো থাকবে রাহুর। এবং রাহু এখানে মুখ্যের ঘরে রাহু সাধারণত ভালো ফল দেয় না, কেন রাহু মুখ্যের বিপরীতে কাজ করে, কেতু মুখ্যের দিকে নিয়ে যায়। রাহু চায় মেটেরিয়ালিস্টিক বেনিফিট, রাহু চায় আজকেরটা আজকে, কাল কী হবে জানি না, আমার আজকেরটা আজকে চাই। রাহু চায় মেটেরিয়ালিস্টিক বেনিফিট, তো সেই দিক দিয়ে সেটা যখন মুখ্যের ঘরে যায়, স্পিরিচুয়ালিটির ঘরে যায়, তার পথে বাধা। আরেকটা জিনিস কি, তবে দ্বাদশভাবে রাহু থাকলে বৈদেশিক যোগাযোগ বা বৈদেশ ভ্রমণ অন্তত হয়, তো এনার ভাগ্যে ভ্রমণ প্রচুর হয়েছে। এবার বিদেশ তো এখনকার যে রাজনৈতিক বর্ডার, সেইটাকে তো ওইভাবে বিদেশ যাচাই করলে হবে না, এটা তো বৈদিক অ্যাস্ট্রোলজি, সেই সময় একটা রাজনৈতিক বর্ডার বা এরকম গুলোর সঙ্গে এগুলো আজকেরটা ম্যাচ করবে না, বা সেই সময় ওই অর্থে বলা হয়নি যে রাজনৈতিক বর্ডার ধরে যে বিদেশ না। এখানে তখন বিদেশটা কি নিজের সংস্কৃতি, নিজের জায়গা, সেখান থেকে বেশ কিছুটা দূরত্বে যদি কোনো যোগাযোগ হয় বা সেখানে যাতায়াত হয় বা ঘোরা হয়, ভ্রমণ হয়, সেগুলোকে রাহু ডিনোট করবে। সেখানকার সঙ্গে কোনো যোগাযোগ হয়, সেটাকে রাহু ডিনোট করবে। রাহু এখানে দুর্বল, তৎসত্ত্বেও কিছু ভ্রমণ দেবে, যেটা দূরস্থানে, জন্মস্থান থেকে দূরস্থানে বিভিন্ন জায়গায় ভ্রমণ এনাকে রাহু করাবে। আর কিছু বৈদেশিক, বা বৈদেশিক এই অর্থে নয় যে ভারত থেকে বাইরের দেশ হয়ে গেল, সেটা ভারত থেকে বাইরের দেশও হতে পারে, নিজের রাজ্য থেকেও দূরে হতে পারে, ভারতের মধ্যে কোনো নিজের জন্মস্থান থেকে দূরতম প্রান্তের কোনো জায়গা থেকে সঙ্গে যোগাযোগ, সেই ধরনের যোগাযোগও এনার হওয়ার সম্ভাবনা। তবে রাহু দুর্বল হওয়ার জন্য সেটা স্ট্রংলি নাও আসতে পারে। আচ্ছা, এই হয়ে গেল পুরো কমপ্লিট। এরপর আসে দশা। দশা এখানে আছে, যেটা আমি আর এক্সপ্লেন করছি না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আপাতত আমি যেটা শুরু করব, প্রত্যেক দিন যেটা একটা করে কুষ্টি বিচার করব, সেটাতে আমি কুষ্টিটাই বলব। তাতে কেউ যদি কারোরটা জানায় তার কবে কখন কোথায় জন্মেছে, তাহলে আমি তার কুষ্টিটাও বিচার করে দেবো, নাম প্রকাশ না করে। আর এরপরে লগ্নের পরে নবমাংশ হয়, আর দশা হয়, এবং অনেক চার্ট আছে, সেগুলো আরও ডিটেলসে যাওয়া যায়, সেগুলো আমি এই ছোটো ভিডিওগুলোর মধ্যে বলবো না। সেটা যদি কেউ পার্সোনালি কোনো আমার সঙ্গে কনসাল্ট করতে চায়, তাকে আমি আলাদাভাবে জানাবো। তাহলে আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। এটা আমার প্রথম প্রচেষ্টা, আশা করি ভালো লাগলো সবার। আর লেটস সি কী হয়। ওকে, থ্যাংক ইউ।